তৃণমূল বর্তমান বিজেপির নেতারা, তাদেরকে কাউকে আপনি আগস্ট মাসে এই ধরনের কথা বলাতে পেরেছিলেন যে বাংলাদেশ নিয়ে এই চর্চা হচ্ছে, আমাদের কিছু একটা করা উচিত? না। কেন পারেননি সে প্রশ্নের উত্তর বিজেপি জানে। কিন্তু লাগাতার এই সময় ধরে বাংলাদেশে যা ঘটে চলেছে তার বিরুদ্ধে লাগাতার কথা বলে এসছে, তার বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনে বামপন্থীরাই ছিল, সিপিআইএম ছিল, বাকি যারা এসছেন তারা আজকে কুমিরের কান্না করতে এসছেন। কেন বলছি এই কথাটা? কুমিরের কান্নার কথা কেন বলছি? এই যে ধর্মগুরু গ্রেপ্তার হয়েছেন বলে বাংলাদেশে এত কথা হচ্ছে, হওয়া উচিত। ধর্মগুরুর বিরুদ্ধে কি আইন আনা হয়েছে? বাংলাদেশে যে মামলাটা হচ্ছে দেশদ্রোহিতার আইন। কি অভিযোগ? যে জাতীয় পতাকার ওপর অন্য কোনো একটি পতাকা টাঙিয়ে দিয়ে দেশদ্রোহিতার কাজ ওই ধর্মগুরু নাকি করেছেন। মামলা চলছে, মামলা চলুক, অসুবিধা নেই। আচ্ছা, ওই দেশদ্রোহিতার আইনেই এই জাতীয় পতাকার ওপর অন্য কোনো একটা পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে এই একটা কথা ছড়িয়ে দিয়ে ওই যে 1 বছরের বেশি সময় ধরে কৃষক আন্দোলন যা বিজেপি সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই কৃষকদের ওপর একই কথা বলে, একই অজুহাত দিয়ে, একই দেশদ্রোহিতার মামলা এই বিজেপির সরকার করেছিল। তখন তো তাদের মনে পড়েনি যে এই মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। ওই খেটে খাওয়া মানুষ, ওই কৃষকেরা যারা সারা দিন খাটাখাটনি করে ধান উৎপাদন না করলে আমি রাত্রিবেলা গিয়ে ভাতটা খেতে পারবো না, বিজেপির নেতারা কি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন? না। বিজেপির নেতারা সেই সময় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিলেন এবং দেশদ্রোহিতার আইন এনেছিলেন ওই কৃষকদের ওপর, কৃষক সংগঠনের উপর। আমরা ভুলে যাইনি। উমার খালিদ নামে ভারতবর্ষের একজন যুবক গত 4 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের একটি জেলে বন্দী হয়ে রয়েছেন। কোনো আইন আদালতের পরোয়া হচ্ছে না, তোয়াক্কা হচ্ছে না। মামলার তারিখ পড়ছে, তারিখের দিন সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না, তারিখ চলে যাচ্ছে। অভিযোগটা কি? দেশদ্রোহিতা। তাহলে দেশদ্রোহিতার আইন আর ধর্মীয় ভাবাবেগ এইটাকে এক জায়গায় জুড়ে দিয়ে প্রতিটা জায়গায় সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা, বাংলাদেশ হতে পারে, ভারতবর্ষ হতে পারে, প্যালেস্টাইন হতে পারে, সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা প্রতিটা জায়গায় এই আবেগকে ব্যবহার করে তার রাজনীতির কাজে, তার ভোটের কাজে ব্যবহার করার চেষ্টা করছে। এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে উস্কানি তৈরি করে দিয়ে ভাগাভাগি করে দেওয়ার জন্যে, যাতে করে আসলে পিছনে আরো অনেক কারণ টুকটাক খবরে জানা যাচ্ছে, সেগুলো যতদিন না অবধি আর একটু পাকাপোক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে বলা উচিত হবে না। যে চেষ্টাটা তারা করছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে, একই ঘটনা তো আমরা ভারতবর্ষে গত 10 বছরের সরকারে দেখেছি, একই ঘটনা দেখেছি। সেটা কৃষক আন্দোলনের ক্ষেত্রে হতে পারে, সেটা উমর খালিদের ক্ষেত্রে হতে পারে, সেটা রোহিত ভেমুলার ক্ষেত্রে হতে পারে। আলাদা করার কোনো ব্যাপার তো থাকছে না। ফলে বিজেপি যে কুমিরের কান্না কাঁদতে নেমে পড়েছে, তাদের এই প্রশ্নটা করতে হবে যে নিজের দেশে একই ঘটনা তারা কেন ঘটানোর চেষ্টা করছে, এটা আমরা সবাই জানি। কারণ যখনই এই ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দেওয়া হবে, তখন যে কারাগারে গবেষণাগারে ধর্ম আর রাজনীতি মেশালে যে জিনিসটা তৈরি হবে তার নাম সাম্প্রদায়িকতা। যে সাম্প্রদায়িকতা আসলে রুটি রুজির লড়াইটাকে বাদ দিয়ে, চাকরি বাকরির কথা বাদ দিয়ে কাউকে ভোটে জেতাতে, কাউকে ভোটে হারাতে সাহায্য করবে, এইটা বিজেপি গোটা ভারতবর্ষকে আসলে ওই ল্যাবরেটরি বানাতে চায়। কোথাও কোথাও ধর্ম নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে লড়াইটা হতে পারলে ভালো। এই যে মহারাষ্ট্রে বিজেপি ভোটে জিতেছে, এটা তো আলাদা প্রশ্ন। যে 3জন ভদ্রলোক বিজেপির হয়ে ওইসব মিটিং করছেন এখন মহারাষ্ট্রে, যে আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই বাবা, আমরা যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারি, ওই 3জনের মধ্যে 3জনের বিরুদ্ধেই কম বেশি, 2জনের বিরুদ্ধে তো ভয়ঙ্কর, সিবিআই এর যে অভিযোগের কুমড়োটা দেখিয়ে, যে অভিযোগের জুজুটা দেখিয়ে তাদেরকে এই দল থেকে ওই দলে বদল করানো হয়েছিল, সেই সিবিআই এখন আর বিজেপি নেতাদের, ওই একনাথ শিন্ডে আর অমুক তমুক সেই নেতাদের কাউকে ধরতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ সহজ হিসেব আছে যে মহারাষ্ট্র নির্বাচনে বিজেপির কথা তো দুটোই ছিল। এক হচ্ছে যে অন্য দল থেকে লোক ভাঙিয়ে আনো, টাকা পয়সা যা খরচা করতে হয় করো, এক। আর 2, বিজেপি তাদের কথায় বলেছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে। কোথায় উন্নয়নের স্লোগান, কোথায় গরিব মানুষের ভালো থাকার কথা, কোথায় চাকরি বাকরির কথা, জিনিসপত্রের দাম কমানোর কথা, নতুন নতুন শিল্প সম্ভাবনার কথা, সেগুলো বিজেপির প্রয়োজন হয়নি। কারণ কোথাও যখন বিজেপি এই গোটা ভারতবর্ষটাকে ওই রকম একটা ল্যাবরেটরি বানাতে চাইছে, যেখানে ধর্মের নামে, জাতের নামে, পোশাকের নামে, খাবারের নামে মানুষ ভাগ করার রাজনীতি সহজ হতে পারে, মানুষ ভাগ করার রাজনীতি সহজ হলে মানুষকে বলতে হবে যে আরে ধর্মের নামে, জাতের নামে ভোট দিন, এর বিরুদ্ধে দাঁড়িয়েই এই 70-এর দশকের শহীদেরা বলুন,
বা তাদের উত্তরসূরি হিসেবে আমরা যারা আজকে ওখানে উপস্থিত হয়েছি, সেই সময় দাঁড়িয়ে সেই স্বৈরাচারের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বা সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই তো সেই সময় সেই কথা বলেছিলাম, আজকেও আমরা বলবো। এই যে বিজেপি এখানে এত কথা বলছে, কালকে সকালবেলা হাওড়া স্টেশন থেকে যে ফলকনামা এক্সপ্রেসটা দক্ষিণ ভারতের দিকে চলে যাবে, সেই ফলকনামা এক্সপ্রেসের জেনারেল কামরায় ব্যাগপত্র সহ 20, 22, 25 বছর বয়সী হাজারে হাজারে ছেলে মেয়েকে আরপিএফ মারতে মারতে ওই জেনারেল কামরার মধ্যে ঢুকিয়ে দেবে। ওরা সবাই তামিলনাড়ুতে, কেরালে, মহারাষ্ট্রে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে। ওই পরিযায়ী শ্রমিকদের ভিড় থেকে বিজেপির নেতারা কাউকে ধর্ম দিয়ে, জাত দিয়ে আলাদা করতে পারবেন? আমরা বলছি পারবেন না। কালকে সকালবেলা যখন ফলকনামা এক্সপ্রেসটা ছেড়ে যাবে হাওড়া স্টেশনে, ঠিক সেই সময় আপনি সামনের যে বাজারটায় যাবেন পেঁয়াজ কেনার সময়, দোকানদার আপনাকে আপনার ধর্মের নাম, ধর্মের কথা, জাতের কথা, জামার তলায় কোন রকম ধর্মীয় চিহ্ন আপনি পরে রয়েছেন কিনা, বহন করছেন কিনা, সেইটা দেখে কি পেঁয়াজের দাম বলবে? কখনো বলে না তো, এটা কোথাও হয় না। তাহলে এই ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করা হয়, কারণ লোকের মন থেকে পুরনো স্মৃতিগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হবে। ঠিক যেরকম স্মৃতি মদন মিত্রকে দিয়ে করানোর চেষ্টা হয়েছিল। এখন আর খুব একটা ফেসবুকে লাইভ টাইপ করেন না মদন মিত্র। কেন করেন না? কারণ লোকের মন থেকে ওই স্মৃতিটা মুছে গেছে যে আসলে পাকা চোর। এখন মদন মিত্র বললে তার সানগ্লাসের রং কি, 11টার পরে লাইভে করতে এলে কি বলেন, কাকে কোথায় কি ধরনের শব্দ উচ্চারণ করেন, এইগুলো লোকের স্মৃতির মধ্যে রয়ে গিয়েছে। ফলে দুর্নীতিটাকে ক্রমাগত পিছনে ঢাকার জন্য নতুন 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 ব্যবস্থা করার চেষ্টা করা হয়। এখন খুব একটা শোভন বৈশাখীকেও আমরা এবিপির পর্দায় দেখতে পাই না। এককালে খুব পেতাম। কেন পেতাম? কারণ তখন কোথাও কোথাও অন্য সম্ভাবনা তৈরি হচ্ছিল ওদের রাজনীতিতে যোগ দেওয়ার। এবং আসলে যে নারদার ভিডিওতে এই শোভন চট্টোপাধ্যায়কে তোয়ালে মুড়ে না কাগজ মুড়ে কি করে একটা টাকা নিতে দেখা গেছে, টাকা নিতে দেখা গেছিল আপনার সাংসদকেও, এটা টাকা নিতে দেখা গেছিল আপনার সাংসদকেও। সবচেয়ে ভদ্র দুর্নীতিগ্রস্ত উনি, যিনি টাকাটা নেয়ার পর যিনি ঘুষ দিচ্ছেন তাকে থ্যাংক ইউ বলেছিলেন। ওই স্মৃতিগুলো লোকের মন থেকে মুছে ফেলতে হবে বলে শাসক অনেক ধরনের চেষ্টা করে যা আমাদের চোখের সামনে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। সেই চেষ্টার একটা অন্যতম আজকে আমার ভারতবর্ষের চারপাশে যা ঘটছে, আজকে আমার রাজ্যের চারপাশে যা ঘটছে। একটা হাসপাতালের মধ্যে, হাসপাতাল বলবো না, কর্মস্থল বলতে হবে। কেন হাসপাতাল বলবো না? কারণ বললেই একাংশের পাল্টা কাউন্টার চলে এসে যায়, ওরা তো উচ্চবিত্তদের লড়াই, ওটা মধ্যবিত্তদের লড়াই, গ্রামের মানুষের ওটার সাথে কোনো ব্যাপার নেই। কিন্তু কর্মস্থলে গিয়ে নির্যাতনের শিকার হয়ে খুন হওয়া, সেটা 100 দিনের কাজের সেন্টারে গেলেও যে অপরাধ, মিড ডে মিলে রান্না করতে করতে নির্যাতন হয়ে খুন হলো যে অপরাধ, হাসপাতালে ডাক্তারি করতে গিয়ে ওই নির্যাতন এবং খুনের হলে একই রকম অপরাধ হয়। এইটা তৃণমূল বিজেপিকে আরো বেশি করে বোঝানোর প্রয়োজন রয়েছে। তাহলে কর্মস্থলে গিয়ে যে নির্যাতন এবং খুনের ঘটনা ঘটলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এতদিন হয়ে গেল, 100 দিন পেরিয়ে চলে গিয়েছে, সরকারের ব্যবস্থা কোথায়? এখন ঠেলাঠেলি চলছে। যে এ বলছে ও ব্যবস্থা নিয়ে নিয়েছে, ও বলছে ওর কাছে তো মামলা আছে, মামলা তো আর আমার কাছে নেই। আর এই ঘটনার বিরুদ্ধে যখন তৃণমূলের সরকার বললো যে আমরা একটা বিল আনবো, কোনো চিন্তা নেই, সেই বিলটার মধ্যে আমরা দেখছি যে একটা খুব ঢাকঢোল পিটিয়ে নারী সুরক্ষার কথা বলা হলেও এই কথা বলার চেষ্টা করা হয়েছে যে আরে রাত্রিবেলা বেশি করে মহিলাদেরকে বাড়ির বাইরে কাজে রাখতে হবে না। এই কথা তৃণমূল কেন বলছে? রাত্রিবেলা বেশি করে মহিলাদের কাজে রাখতে হবে না, বাড়ির বাইরে থাকতে হবে না, এই ভাবনা তো আরএসএস এর মাথা। এই ভাবনা তো মনুবাদ শিখিয়েছে। মনুবাদের শ্লোক কি আছে, তার ভাবনা কি আছে, সেগুলো আর আমি এখানে মাইকের সামনে বলতে পারবো না। কিন্তু মোদ্দা কথা তো মনুবাদ শেখায় যে মহিলাদেরকে বাড়ির মধ্যে রাখতে হবে। মহিলাদের বাড়িতে দুটো কাজ থাকবে, এক হচ্ছে ঘর গৃহস্থালির কাজ করবেন এবং 2 সন্তান উৎপাদন করবেন। মহিলাদেরকে যত বাড়ির বাইরে ঠেলে দেওয়া হবে তত আসলে সমাজটা গোল্লায় যাবে। এটা আরএসএস পই পই করে তার সদস্যদেরকে, সমর্থকদেরকে মানুষের মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। একই কথা তৃণমূলের মুখ থেকে কেন বেরোলো এই ঘটনার পর? কারণ আরএসএস না থাকলে আর এই বিজেপির সহযোগিতা না থাকলে, পুলিশ যদি 2 দিন রাস্তার ধারে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তাহলে এই টেবিলে কর্পূর আর তৃণমূল দুটোকে পাশাপাশি রাখলে কর্পূর আগে উবে যাবে না তৃণমূল আগে উবে যাবে, এই চ্যালেঞ্জ তৃণমূলের কোনো নেতা নিতে পারবেন না। যতক্ষণ পুলিশটা গ্যারান্টি আছে আর যতক্ষণ সিবিআই এর তদন্ত রাস্তা একটু আলগা আছে, ততক্ষণ তৃণমূল পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পোলাও মাংস খাচ্ছে। না হলে ওদের একটা বড় অংশের নেতাদেরকে আসলে জেলের ভাত খেতে হতো, বিজেপি আছে বলে বেঁচে আছে। না হলে সারদার তদন্ত অনেক দিন আগে নিয়েছে সিবিআই। নারদার তদন্ত, নারদায় কারা কারা ভিডিওতে
তাদেরকে মুখ দেখা গেছিল, এখন কে কোন দলে রয়েছেন সেই সব তো মানুষ জানেন। তাহলে সারদার তদন্ত, নারদার তদন্ত, ওই যে সারদার সময় লাল ডায়েরি লোপাটের জন্য রাজীব কুমারের বিরুদ্ধে আলাদা তদন্ত, এই সমস্ত তদন্ত আরজি করের ঘটনা সহ সিবিআই হাতে নিয়েছে। কি করলো? কেন করতে পারছেন না? এই প্রশ্নের উত্তর বিজেপির নেতারা কোথাও দিচ্ছেন। এই নভেম্বর ডিসেম্বর মাসই সম্ভবত গত বছর এইরকম নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপির নেতা শুভেন্দু বাবু, তিনি 3টে তারিখ ঘোষণা করেছিলেন। এই 3টে তারিখে 3জন বড় বড় নেতার নাকি জেলে যাওয়ার কথা ছিল। ওনার ভাবে ভাবে বুঝেছিলেন যে ওনার সাথে সিবিআই এর কথা হয়ে গেছে, ফলে 3টে তারিখ ঘোষণা হয়ে গিয়েছিল। তো 3টে তারিখ ঘোষণার পর 1 বছর হয়ে গেল। এখন বিজেপিকে আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে 3টে তারিখের কথা জিজ্ঞেস করলে ও পাই পাই করে বাড়িতে দৌড়াবে, উত্তর দিয়ে যেতে পারবে না। কারণ বিজেপি পশ্চিমবাংলায় চায় না যে তৃণমূলটা পশ্চিমবাংলা থেকে চলে যায়। ও দলবদল ফলবদল ব্যাপার, কে কোন দিন কোন দলে রয়েছে সেটা হিসেব করা যায় না, সেটা তো ঠিক কথা। এইটাই তো 70-এর দশকের শহীদদের সাথে এই সময়ে এই তৃণমূল বিজেপির রাজনীতি যারা করেন তাদের একটা বিরাট পার্থক্য। 70-এর দশকের শহীদ যারা হলেন, 70-এর দশকের ওই জানকবুল লড়াই যারা করলেন, তারা আদর্শের জন্য নিজের একবার মাত্র পাওয়া জীবনটা উৎসর্গ করে দিতে এক মুহূর্ত ভাবেননি। আর ওই এখনকার তৃণমূল বিজেপির নেতারা সামান্য কটা টাকার জন্য নিজের আদর্শটাকে রাস্তায় গরু ছাগলের মতো, ফুলকপি বাঁধাকপির মতো বেচে দিতে দুবার ভাবে না। আপনাকে আমাকে এই শহীদ স্মরণ সভায় দাঁড়িয়ে ঠিক করতে হবে আসলে যে কোন রাজনীতি আমরা আগামী দিনে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেব। পশ্চিমবাংলার এই রাজনীতি, পশ্চিমবাংলার মূল্যবোধ, তার সংস্কৃতি, সেটা কত নিচের দিকে নেমে যাচ্ছে, তার কত অবমূল্যায়ন হচ্ছে, এটা তো আমাদের চর্চার সামনে রয়েছে। কিন্তু আমাদের অভিভাবকরা বলেছেন যে শুধু চর্চা করলে হবে না, চর্চার পরে দাঁড়িয়ে তার উল্টো দিকে একটা পাল্টা কাউন্টার ন্যারেটিভ হাজির করতে হবে, যে কাউন্টার ন্যারেটিভ আসলে ওই অবমূল্যায়নের রাজনীতির বিরুদ্ধে, ওই নোংরামির বিরুদ্ধে আসল রাজনীতির কথাটা, আসল লড়াইয়ের কথাটা আমাদের সামনে হাজির করবে। আর সেই হাজির করার হাতে কলমের প্রয়োগটা আমরা আরজি করের আন্দোলনে দেখেছি। খুবই আবেগের দিন ছিল আমাদের কাছে সেটা। আর কোনো দিন ব্রিগেডের সভার আগে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও আর শোনা যাবে না। আর কোনো দিন কোনো একটা সভা সমাবেশ ইত্যাদির আগে বুদ্ধবাবুর কথা, বুদ্ধবাবু কি ভাবছেন, বুদ্ধবাবু কি চাইছেন, এই সম্পর্কিত কথা আর আমাদের মধ্যে হবে না। সেই দিন মারা গিয়েছেন বুদ্ধবাবু, তার পরের দিন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা হাজির হয়েছিলাম অফিসে, এনআরএস হাসপাতালে। সেই সময় পাওয়া খবর, সেই সময় ছুটে যাওয়া আরজি করে। আর ওই আরজি করের ঘটনায়, ওই নির্যাতনের ঘটনায় গাড়ি আটকানোর পর জেলে বন্দি থাকা কমরেডদেরকে পুলিশ ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করছে যে তাহলে আপনি এই যে গাড়িটা আটকালেন এটা কি জেলের ভেতরে না বাইরে? তো সে কমরেড বলছে কেন, আপনার কাছে তো ভিডিও আছে, দেখে বুঝতে পারছেন না ওটা জেলের ভেতরে না জেলের বাইরে? বলছে না না, আপনি যে হাসপাতালের ভেতরে গাড়িটা আটকালেন, আপনি কি মনে করলেন এটা আপনি যথার্থ কাজ করেছেন? হাসপাতালের ভেতরে একটা সরকারি কাজে বাধা দিলেন আপনি? তখন ওই কমরেড উত্তর দিচ্ছে যে এই নির্যাতন এবং খুনের ঘটনাটার বিরুদ্ধে লড়ে যাওয়া যদি অপরাধ হয়, আমরা আরো 100 বার, আরো 1000 বার, আরো লক্ষ বার ওই অপরাধ করতে রাজি আছি, ক্ষমতা থাকলে আমাদেরকে আটকে দেখাবেন। কথা হচ্ছে যে আপনি ওই দিন রাত্রিবেলা ওখানে দাঁড়িয়েছিলেন কেন? কেন দাঁড়িয়ে থাকবো, আমি তো ওখানে আন্দোলনে গেছিলাম। না, এই ধরনের আন্দোলনে কি আপনার যাওয়া উচিত হয়েছে বলে মনে হয়? পুলিশ প্রশ্ন করছেন। একজন কমরেডদের সম্বন্ধ মহিলা পুরুষ এইভাবে আমরা দেখি না, কিন্তু পুলিশের মতাদর্শটা, ভাবনাটা বোঝানোর জন্য বলছে। এক মহিলা কমরেড দাঁড়িয়ে রয়েছেন, ডিওয়াইএফআই নেত্রী, তাকে পুলিশ ডেকেছে, তার স্বামীকেও ডেকেছে। তার স্বামী যখন ভেতরে গেছেন, পুলিশ সেই ভদ্রলোককে, যার স্ত্রী ডিওয়াইএফআই এর নেত্রী, তাকে জিজ্ঞেস করছে যে কি করেন আপনি, বউকে একটু বোঝাতে পারেন না, রাত্রিবেলা বাড়ির বাইরে কেন থাকবে? তাহলে এইটা আজকের পুলিশ, এই তার মতাদর্শ যে স্বামী তার স্ত্রীকে বলে দেবে তোমায় কখন বেরোতে হবে আর তোমায় কখন বাড়ি ফিরতে হবে, তোমায় কোন কাজটা করতে হবে আর তোমায় কোন কাজটা করতে হবে না। এইভাবে তৃণমূল আজকের পুলিশকে তৈরি করেছে। তৃণমূল আজকের পুলিশকে এইভাবে তৈরি করেছে যে গার্ডেন দিচ্ছে দুদল দুষ্কৃতির মধ্যে কলেজ দখল, তার পয়সা কড়ি দখল নিয়ে মারামারি হলে যে পুলিশ অফিসারকে খুন হতে হয়, সেই পুলিশ অফিসারের বাড়িতে সামান্য একটা ক্ষতিপূরণের চেক পৌঁছে দেওয়ার জন্যে কলকাতার পুলিশ কমিশনারকে বরখাস্ত হতে হয়। আর
কামদুনির ঘটনায় তৈরি হওয়া স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের মাথায় যে অফিসার থাকেন তিনি সব তৃণমূলের নেতাদেরকে ঢাকা চাপা দিয়ে বাঁচিয়ে ফেলার জন্য পুরস্কার স্বরূপ তাকে এই কলকাতার পুলিশ কমিশনার করা হয়। হাসপাতাল ভাঙচুরের মতো একটা ঘটনা, যা কোনোদিন আমি জন্মের পর কোথাও এরকম শুনিনি যে দুষ্কৃতীরা ঢুকে গোটা হাসপাতাল ভাঙচুর করে দিল। কেউ বলছেন তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল, কেউ বলছে অন্য কাউকে জড়িয়ে ফেলার উদ্দেশ্য ছিল, আমরা জানি না কি উদ্দেশ্য ছিল। কিন্তু এই ঘটনার পর তৎকালীন পুলিশ কমিশনার এসছেন, গোটা টিভি বাইটটায়, গোটা মিডিয়া বাইটটায় উনি মিডিয়াকে দোষ দিচ্ছেন যে আপনারা গত 3-4 দিন ধরে এই সব দেখাচ্ছেন বলে গন্ডগোল হচ্ছে। দুষ্কৃতীদের সম্পর্কে কোনো কথা নেই, কারণ পুলিশ কমিশনার জানেন যে আমরা যাকে দুষ্কৃতী বলে বলছি ওরা আসলে কোনো না কোনো পাড়ার তৃণমূলের নেতা, ফলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে মুখ্যমন্ত্রী এত গর্ব করেন, সেই পুলিশের ইন্টেলিজেন্স তাহলে ফেলিওর। যে 14 তারিখ রাত্রিবেলা কারা রাস্তায় নামছে, কেন রাস্তায় নামছে, কোথায় দুষ্কৃতীরা জড়ো হচ্ছে, এটা পুলিশের কাছে খবর ছিল না। নাকি আরো খারাপ করে বলবো যে পুলিশের কাছে খবর ছিল যে দুষ্কৃতীরা নামবে, দুষ্কৃতীরা ঢুকবে, কিন্তু পুলিশ কিছু করতে পারবে না, তাকে চুপ করে থাকতে হবে। যদি তাই না হয় তাহলে যতদিন ওখানে ডিওয়াইএফআই এর অবস্থান চলেছে, পুলিশ সামনে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল, অন্য সংগঠন যখন মিছিল করতে আসছিল তখন ওই দিন রাত্রিবেলা ব্যারিকেড কোথায় গেল? ওই দিন রাত্রিবেলা যে দায়িত্বে ছিলেন পুলিশ কর্মীরা তারা কোথায় গেলেন? সেই প্রশ্নের উত্তর আমরা আজ অব্দি পাইনি। বরঞ্চ ওই যে পুলিশের বড় অফিসার ভদ্রমহিলা আমাদেরকে ছবি দেখাচ্ছিলেন যে না না এই তো ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, উনি অমুক ডাক্তার, উনি তমুক ডাক্তার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে পরের দিন কাগজ এসছে যে না না ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিছু না, ও একটা জুনিয়র ডাক্তার। তারপর আমরা দেখছি তৃণমূলের নেতাদের মঞ্চে ওই জুনিয়র ডাক্তার বসে রয়েছেন মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বর্ধমান থেকে। সব ডাক্তারবাবুরা ওই দিন সকালবেলা এসে হাজির হয়ে গেলেন আরজিকর হাসপাতালে। আগে থেকে কি খবর ছিল না? তাহলে কি করে জানা গেল যে ওই দিন কিছু একটা ঘটনা ঘটবে আর সকালবেলা সবাইকে হাজির হতে হবে? এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি। আর এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি যে এত বড় ঘটনা একটা লোক কি করে ঘটিয়ে দিল। এটা শুধু একটা লোকের ব্যাপার নয়, এটা শুধু আরজিকরেরও ব্যাপার নয়। আরজিকরের ঘটনার পর জয়নগরের ঘটনা ঘটেছে, জয়গার ঘটনা ঘটেছে, আলিপুরদুয়ারের ঘটনা ঘটেছে, ফারাক্কার ঘটনা ঘটেছে। প্রতিটা ঘটনাতেই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তৃণমূলের নেতারা জড়িত। কি করছেন সিবিআই? কিচ্ছু করবেন না। আরেকটু যদি আমরা সিটির ওপরে চাপ দিই, এই যে 100 দিনের কাজের দুর্নীতি আর আবাস যোজনার দুর্নীতি নিয়ে এখন আবার চর্চাটা খানিকটা উঠেছে। গত বছর কি তার আগের বছর এই আবাস যোজনার দুর্নীতি, এই 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে দিল্লি থেকে বড় টিম এসেছিল, মনে পড়ে? বড় বড় গাড়ি, বড় বড় অফিসাররা সব আসছেন, খাতার পর খাতা, ডায়েরির পর ডায়েরি ভর্তি হয়ে যাচ্ছে কে কোথায় কত চুরি করেছে, কি করেছে তার তালিকার জন্য। খবরটা হচ্ছে এইটাই যে ওই সব বড় বড় অফিসাররা এলেন, লিখলেন, চলেও গেলেন, কিন্তু কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত একটা থানায় ওই তৃণমূলের চোর চিটিংবাজের বিরুদ্ধে একটা এফআইআর করার ক্ষমতা ওই বিজেপির নেতাদের হয়নি, ওই কেন্দ্রীয় তদন্তকারী দলের হয়নি। কারণ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে এখানে তৃণমূলকে রাখতে হবে আর উল্টো দিকে বিজেপিকে থাকতে হবে। বামপন্থীরা, সহযোগী শক্তিরা যাতে কখনো বেড়ে উঠতে না পারে, তার জন্য এখানে তৃণমূলকে দিয়ে ব্যাপারটা হালকা করতে হবে। খুব সহজ হিসেব আছে, শোলে সিনেমার মতো হিসেবটা খুব সহজ। সেই কারণে এখন বাংলাদেশ নিয়ে হঠাৎ করে বাড়তি কান্না, বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে তাদের। আচ্ছা, এই যা ঘটনা এখানে ঘটছে, এর আগে পৃথিবীর বহু জায়গায়, পৃথিবীর বহু দেশে ধর্ম, জাত ইত্যাদি ইত্যাদি নিয়ে মানুষ ভাগাভাগি কাটাকাটির খেলা হয়েছে। বিজেপি একটা ছবি দেখাতে পারবে যে গাজায় যখন প্রতিদিন মহিলা শিশুদের ওপর আক্রমণ হচ্ছে, হাজারে হাজারে মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন, হাসপাতালের ওপর বোমা পড়ছে, বিজেপি একটা মিছিল করেছে রাস্তায়? বামপন্থীদের দিকে তীরটা ছুড়ে দেওয়া হচ্ছে যে হয়তো গাজার ব্যাপার নিয়ে ওরা আন্দোলন করে, এইটা নিয়ে করে না। আচ্ছা, বিজেপি ওই গাজার ব্যাপার নিয়ে আন্দোলন কেন করে না? কারণ বিজেপি এটা করতে পারবে না। কারণ বিজেপি যেখানে সংখ্যাগরিষ্ঠ, বিজেপি সেখানে তার মতো করে রাজনীতি করে। আর বিজেপির বন্ধু বান্ধব যারা আছেন বাংলাদেশে, সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ, রাজনীতিটা তার মধ্যে হয়। তাহলে রাজনীতিকে এইভাবে চলবে না। বামপন্থীরা যতদিন আছে, রাজনীতিকে উল্টো রাস্তায় চালানোর চেষ্টা করতে হবে, স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতে হবে উল্টো দিকে। সেই কবে রবি ঠাকুর লিখেছিলেন, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পড়ে, ওরা কাজ করে। সেই কবিতার দুটো লাইন আগে লেখা ছিল, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওই কথা বলা হয়েছিল সেই সব প্রবল প্রতাপশালী নেতাদের উদ্দেশ্যে, যারা প্রচুর লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি করেছেন, কিন্তু দিনের শেষে ওই কৃষক
দিনের শেষে ওই বিড়ি বাঁধার শ্রমিক, দিনের শেষে ওই জুতোর মিস্ত্রি, দিনের শেষে ওই রেলের কারখানার শ্রমিক, আর দিনের শেষে ওই পাটের ক্ষেতের শ্রমিক। এই মানুষগুলো আসলে ভালো থাকতে পারছে কিনা ওইটা দিয়ে ঠিক হবে যে আমার দেশ, আমার ভারতবর্ষ, আমার পশ্চিমবাংলা ভালো থাকতে পারছে কিনা। ভালো থাকার কথা নয়, কারণ গোটা বিশ্বের পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি দক্ষিণ পন্থার দিকে যাচ্ছে। সেই দক্ষিণ পন্থার মধ্যে নতুন নতুন শিল্প সম্ভাবনার কথা নেই, সেই দক্ষিণ পন্থার মধ্যে নতুন অল্প বয়স্ক ছেলেমেয়ের চাকরির সুযোগ হওয়ার কথা নেই, সেই দক্ষিণ পন্থার মধ্যে হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে ফেললে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার কথা নেই। সে তার মধ্যে শুধু আছে ওই এমন এমন কিছু ভাবনা উদ্রেক করে দেওয়া, তার মধ্যে শুধু আছে এমন এমন কিছু কথা চালু করে দেওয়া, যে কথাগুলো, যে ভাবনাগুলো আসলে আমাদের আদতে কোনো কাজে লাগে না, শুনতে ভালো লাগে। ওই যে এখন একটি ওয়েব সিরিজ চলছে না, তালমার রোমিও জুলিয়েট বলে, অনির্বাণ ভট্টাচার্য আছে, একটি ডায়লগ তার মুখে খুবই বিখ্যাত হয়েছে নাকি, যে ওকে মারিস না বাঁচিয়ে রাখ, বেঁচে থাকার থেকে বড় কষ্ট আর কিছুতে নেই। বাস্তব কথা হয়তো, কিন্তু নৈরাশ্যবাদী কথা। আমরা বামপন্থীরা বলতে চাই যে জীবন তো একবার, আর জীবন যখন একবার পেয়েছি ওইটা আসলে লড়াইয়ের জন্যই পেয়েছি। বেঁচে থাকাটা যন্ত্রণার, তার থেকে বড় কথা হচ্ছে বেঁচে থাকাটা আসলে লড়াইয়ের। জিনা হ্যায় তো মরনা শিখো, কদম কদম পে লড়না শিখো। ঠিক যে লড়াইয়ের রাস্তায় আমাদের 70-এর দশকের এই হাজার হাজার শহীদ তাদের রাস্তা দেখিয়েছিলেন যে একটাই জীবন, আর ওই জীবনটা আমার দেশের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করে দিতে আমি দুবার ভাববো না। ঠিক একইভাবে ওই লড়াইয়ের ব্যাটন হাতে নিয়ে আমরা যারা এই সময়ের তাদের উত্তরাধিকারী, আমরা তাদের যথার্থ উত্তরাধিকারী কিনা এটা প্রমাণ করতে পারবো যখন এই জীবনটা, গোটা জীবন ওই 99% খেটে খাওয়া মানুষের জন্য লড়াইতে উৎসর্গ করে আমরা ব্যাটনটা পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যেতে পারবো। আর এই ব্যাটন তুলে দেওয়ার লড়াইতে আপনাদের সাথেও লড়াইয়ের রাস্তায়, সংগ্রামের রাস্তায়, আন্দোলনের রাস্তায় বারংবার দেখা হবে, এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।